প্রিয় বন্ধুরা, প্রতিদিন রোমান্টিক মজার মজার গল্প শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। বেশ সহজভাবে কথাটা বলল মিলন। এরপর বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল। নীরবতা কাটিয়ে তুলল মিলন, বলল, চুপ করে আছেন যে? প্রিয়া এতক্ষণ অন্যদিকে মুখ করে বসেছিল। এবার মিলনের দিকে তাকিয়ে বলল, কি বলবো? আপনার অদ্ভুত লাগছে না? বুঝতে পারছি না। দেখেন, আমি জানি আপনার খারাপ লাগছে। খারাপ লাগাটাও অস্বাভাবিক কিছু নয়। কয়েকদিন পরেই আপনার আর আমার বিয়ে। সেখানে আপনি এখন শুনতেছেন হবু বরের অন্য কোনো মেয়েটার সাথে ফিজিক্যালি রিলেশন ছিল। আমি চাইলে হয়তো লুকাতে পারতাম, কিন্তু লুকাইনি। কারণ আমি চাইনি আপনাকে মিথ্যে বলে ঠকাতে। প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। আসলেই তো, কিন্তু আমার খারাপ লাগছে না কেন? আবার ভালো লাগছে না। অন্য কোনো সময় হলে হয়তো দেখা যেত আমি মিলনকে ওয়াশিং মেশিনে ধুয়ে দিতাম, কিন্তু এখন আমার কোনো অনুভূতি হচ্ছে না। আমার কি বলা উচিত আমি সেটাও বুঝতে পারছি না। মিলন বলল, অনেক ভালোবাসতাম মেয়েটাকে। ওর নাম ছিল রিমি। আমার 1 ইয়ার জুনিয়র ছিল। কোনো এক বৃষ্টির সময়ে দেখে ভালো লেগে যায়। এরপর প্রণয়, তারপর ভালোবাসা। এরপর এক সময় ফিজিক্যালি রিলেশনে জড়িয়ে যাই দুজনে। আমি ওকে কোনো জোর করিনি, দুজনের ইচ্ছেতেই হয়েছিল। মিলনের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার। তাই প্রসঙ্গটা পাল্টে বলল, আমার খুব খারাপ লাগছে। আপনার আর কিছু বলার না থাকলে আমি বাড়িতে যেতাম। খুব বেশি খারাপ লাগছে? ওই একটু আর কি। চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেই। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। বেশ, তবে আমার বলা কথাগুলোর উত্তর আমি এখনই চাচ্ছি না। আপনি আগে সময় নিয়ে ভাবুন, তারপর উত্তর দিন। যদি সবকিছু জেনেও মনে হয় বিয়ে করার জন্য পারফেক্ট, তাহলে বিয়েটা হবে। আর যদি মেনে নিতে না পারেন, তাহলে জোর করে বিয়ে করব না। প্রিয়া আর কিছু বলল না, উল্টো পথে হাঁটা শুরু করলো। বেশ অস্বস্তি লাগছে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। মিলন বড়লোক বাবার ছেলে। বাড়িতে বাবা মা আর মিলন থাকে। বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাড়িতে মা, 2 ভাই, ভাবি আর প্রিয়া থাকে। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া সবার ছোট। মিলনের বাবার বড় বিজনেস আছে, সেটারই দেখাশোনা করে মিলন। আর প্রিয়া অনার্স প্রথম বর্ষে পড়ে, একটা স্কুলে জব করে। বাসায় যেতেই মায়ের সাথে দেখা হয় প্রিয়ার। তিনি প্রিয়ার গালে হাত রেখে চুমু দিয়ে বলল, কেমন দেখলি ছেলেটাকে? ভালো। পছন্দ হয়েছে তোর? তোমাদের পছন্দই আমার পছন্দ। প্রিয়া রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। হাজার চেষ্টা করে ঘুম আসছে না। ঘুমও এখন স্বার্থপর হয়ে গিয়েছে। যে ঘুম আগে প্রিয়ার পিছুই ছাড়তো না, সেই ঘুম এখন প্রিয়াকে ধরাই দেয় না। সবই সময়ের বিবর্তন। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর উঠে টেবিল থেকে হুমায়ুন আহমেদের আজ হিমুর বিয়ে বইটা নিল। বেশ কয়েকবার পড়ার পরও ইন্টারেস্ট কমে না। হিমুর চরিত্রটা এখানে সত্যি মুগ্ধকর। বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়ালই করেনি। মাগরিবের আজান শেষ হতেই প্রিয়া অজু করে নামাজ পড়ে নেয়। এরপর আবার বিছানায় গিয়ে পা গুটিয়ে বসে থাকে। মনটা আনচান করছে। কেন করছে এমন বোধগম্য হয় না প্রিয়ার। ফোনের রিংটোনে ধ্যান ভাঙে। নাম্বারটা সেভ করা নয়, কিন্তু পরিচিত মিলনের নাম্বার। কলটা কেটে যায়। দ্বিতীয়বার রিং হতে প্রিয়া রিসিভ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছেন? বসে আছি। আপনি কি করছেন? এই তো ব্যালকনিতে। ওহ, এরপর আবারও নীরবতা। মিলন কফির কাপে চুমুক দিয়ে বলল,
আপনি কি এরকমই? কিরকম? কেমন যেন চুপচাপ, কি জানি। আপনি জানেন না? না। নিজে কেমন সেটা নিজেই জানেন না? না। অদ্ভুত তো। হয়তো নিজেকে এতদিন ভুল বুঝতাম আর ভুল চিনতাম, তাই এখন সঠিক কোনটা জানি না। ঠিক বুঝলাম না। কিছু না। ও, ওকে। আচ্ছা, কিছু ভাবলেন? কোন বিষয়ে? আজকে বিকেলে বলা কথাগুলোর ব্যাপারে? ভাবার কিছু নেই। কেন? সবকিছুরই কি প্রশ্ন হয়? তা নয়, তবুও এত বড় একটা বিষয়ে আপনার ভাবা উচিত। ভাবিনি। তাহলে আমি উত্তরটা কি ধরে নিব? হ্যাঁ? কি হ্যাঁ? উত্তরটা হ্যাঁ। তাহলে আমার অতীত নিয়ে আপনার কোনো সমস্যা নেই? না। মা বলে প্রতিটা মানুষের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া, কিন্তু অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকা নেহাতি বোকামি। আপনার মা ঠিকই বলে। ইভেন আমি মনে করি সন্তানদের মঙ্গলের জন্য প্রতিটা বাবা মায়ের উপদেশই সঠিক। জি। তো বিয়েটা কি বাবা মায়ের ইচ্ছেমতই করতেছেন? জি। আমাকে আপনার ভালো লেগেছে। আপনাকে আমার পরিবারের পছন্দ হয়েছে। সংসার তো আপনি করবেন। আপনার কোনো মতামত নেই? আমার মনে হয় আমি নিজে থেকে সবসময় ভুল সিদ্ধান্ত নিই। এমন মনে হওয়ার কারণ? আমার অতীত। আপনারও অতীত আছে। প্রতিটা মানুষেরই অতীত থাকে। আপনারটা কি জানতে পারি? পুরনো ক্ষত জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না। ঠিক আছে। কথা বলা শেষ করে প্রিয়া মায়ের রুমে গেল। মা তখন বিছানা ঝাড়ছিল। প্রিয়াকে দেখে বলল, কিছু বলবি? আমার কষ্ট হচ্ছে মা। মা তাড়াতাড়ি প্রিয়াকে নিজের কাছে এনে বুকে জড়িয়ে নিলেন। প্রিয়া কান্না করেই বলল, এভাবে জড়িয়ে ধরো না মা, আমার আরো কষ্ট হয়। তোকে না কতবার বলেছি অতীত নিয়ে ভাববি না। আমি কি করব মা? অতীত যে আমার পিছু ছাড়ছে না। অতীত ভুলে যা মা, সবাই অন্যায়ের শাস্তি পায়। প্রিয়া কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। প্রিয়াকে বিছানার ওপর বসিয়ে শাড়ির আঁচল দিয়ে মা চোখ মুছিয়ে দিল আর বলল, মিলন ছেলেটা অনেক ভালো। কত ভালো পরিবারের ছেলে দেখেছিস, অনেক সুখে থাকবি তুই। এমন পরিবার আর ছেলে সচরাচর পাওয়া যায় না। আমি আমার আগের সেই হাসিমুখ প্রিয়াকে ফিরে পেতে চাই, যার হাসিতে এই বাড়ির প্রতিটা লোক হাসে, যার দুষ্টুমিতে এই বাড়ি মেতে থাকে। প্রিয়া আবারও চুপ। মা বলল, মিলনের সাথে কথা হয়েছিল? আর হ্যাঁ, একটু আগে ফোন দিয়েছিল। কি বলল? প্রিয়া সব কথাই মাকে বলল, শুধু ফিজিক্যাল রিলেশনের কথা স্কপই করে। মা বলল, কোনো মানুষই পারফেক্ট হয় না, তাকে মনের মতো বানিয়ে নিতে হয়। আর আমি জানি আমার মিষ্টি মেয়েটা সেটা পারবে। প্রিয়া মাকে জড়িয়ে ধরল। পৃথিবীর অর্ধেক শান্তি তো মায়ের বুকেই। রাত 12টা ছুঁই ছুঁই। একাই ছাদে হাঁটছে মিলন। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, তবে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে। ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ায় মিলন। আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে প্রিয়ার কথা। আর আনমনেই বলে, মেয়েটা এমন অদ্ভুত কেন? হাসে না প্রয়োজন ছাড়া, কথা বলে না, কিন্তু তবুও এই মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, যেটা আমাকে বারবার ওর প্রতি টানে। মাত্র অল্প কিছুদিনের পরিচয় কি কাউকে এত ভালো লাগতে পারে? আচ্ছা, প্রিয়াকে কি শুধুই আমার ভালো লাগে, নাকি ওর ভালোবাসাটাও সৃষ্টি হয়েছে? তাহলে রিমিকে কি আমি ভালোবাসি না? না না, রিমিকে আমি সত্যি ভালোবেসেছিলাম, বরং রিমি আমাকে ঠকিয়েছে। মিলন ছাদে পায়চারি করতে লাগলো। একসময় থমকে গিয়ে ভাবতে লাগলো, প্রিয়া তখন কি একটা অতীতের কথা বলেছিল। আচ্ছা, ওর আবার কি অতীত আছে? ওরও কি আমার মতো ফিজিক্যাল রিলেশন ছিল? ছি, না, কি ভাবছি? আচ্ছা, যদি থাকে? এরকম হাজারটা প্রশ্ন মিলনের মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে করছে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে, আবার পরক্ষণই মনে হলো সামনাসামনি জিজ্ঞেস করবে। অবাধ্য মনটা তবুও কি যেন চাচ্ছে। মিলন নিজের গালে এক আঙ্গুল দিয়ে টোকা দিয়ে ভাবতে লাগলো, প্রিয়ার বয়সটা শুনতে ইচ্ছে করছে।
সাত পাঁচ না ভেবে ফোন দিয়ে দিল। প্রিয়া তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঘরে এসে বিছানার উপর থেকে ফোন নিয়ে দেখে মিলন ফোন করেছে। ফোন রিসিভ করে সালাম দেওয়ার আগেই মিলন তড়িঘড়ি করে বলল, সরি সরি এত রাতে কল করার জন্য, কিন্তু কি করব বলুন। হাজার চেয়েও নিজের মনটাকে বোঝাতে পারছিলাম না। মনটা বারবার বলতেছিল, প্রিয়াকে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, এক্ষুনি ফোন দে। তাই আমিও আর মনের কথা না শুনে পারলাম না। মিলনের কথা শুনে প্রিয়া একটু হাসলো। মিলন বলল, আপনি হেসেছেন? হ্যাঁ। সত্যি হেসেছেন? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি হাসতে পারেন। কি জন্য এত রাতে কল করলেন? প্রশ্নটা ইগনোর করায় মিলন একটু কষ্ট পেল। নিজেকে সংযত করে বলল, ঘুমাচ্ছিলেন? না। তাহলে কি বিরক্ত করলাম? জি না, এমনি জিজ্ঞেস করলাম। আমি ভাবলাম কিছু বলার জন্য হয়তো ফোন দিয়েছেন। কত কিছুই তো বলতে চাই, শুধু অধিকারটা নেই। কিছু বলার জন্য অধিকারও লাগে। লাগে তো। এত রাতে কল করেছি সেটাই তো অধিকারের বাইরে হয়ে গিয়েছে। সব দোষ এই বেহায়া মনটার। আপনার কণ্ঠ শোনার জন্য আকুল হয়ে গিয়েছিল। তখন প্রিয়া দুম করে একটা প্রশ্ন করে বসলো, আমি আপনার কে? মিলন ওপাশ থেকে কিছু বলতে যাবে তখনই প্রিয়ার ফোন সুইচ অফ হয়ে যায়। এটা অস্বাভাবিক নয়। প্রিয়ার ফোন খুব একটা প্রয়োজন হয় না এখন, তাই চার্জও দেওয়া হয় না বেশ কয়েকদিন। ফোন চার্জে দিয়ে প্রিয়া শুয়ে পড়ে। ওইদিকে মিলন ফোনে ট্রাই করি যাচ্ছে, কিন্তু প্রতিবারই অসহ্যকর একটা কথা মহিলা কণ্ঠে শুনতে হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। হুট করেই মিলনের প্রশ্নের কথা মনে পড়ে আর রিপিট করে বলে, আমি আপনার কে?